ওয়েলকাম স্টুডেন্টস আমাদের চ্যানেল ওয়ে ফরওয়ার্ডে। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইন্ডিয়ান পলিটি। তো ইন্ডিয়ান পলিটি তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। এখান থেকে অনেক প্রশ্নই আসে। এসএসসি, রেল এই সমস্ত পরীক্ষা যদি বলি অতটা ওয়েটেজ থাকে না, কিন্তু থাকে 3-4টে কোশ্চেন ওখানেও থাকে। বেশিরভাগ ওয়েটেজ থাকে এটার ডাব্লিউবিসিএস অ্যান্ড ইউপিএসসি, সিভিল সার্ভিস এক্সাম যেগুলো, সেখানে ওয়েটেজটা এটার অনেক বেশি থাকে। তো আজকে আমরা ইন্ডিয়ান পলিটির ব্যাপারে জানবো। তো ইন্ডিয়ান পলিটির ব্যাপারে জানতে গেলে আমাদের একটা জিনিসের ব্যাপারে জানতে হবে যে হোয়াট ইজ আওয়ার কনস্টিটিউশন। কনস্টিটিউশন কি, কাকে বলে কনস্টিটিউশন? তো আমরা এই কনস্টিটিউশনের ব্যাপারে এই ভিডিওতে জানবো। আরও জানবো যে কনস্টিটিউশনের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা কি। আচ্ছা, তার আগে বলে দিই যে কনস্টিটিউশন কাকে বলে। দেখো, কনস্টিটিউশন মানে হচ্ছে যে কোনো কান্ট্রির, যে কোনো দেশকে চালাতে গেলে তার গভর্নমেন্টের কিছু সেট অফ রুলস অ্যান্ড রেগুলেশনস ফলো করতে হয়। ঠিক আছে, এই সমস্ত সেট অফ রুলস অ্যান্ড রেগুলেশন যেখানে লেখা থাকে যেই জায়গাতে, সেটাকে বলা হয় সেই দেশের কনস্টিটিউশন। ওকে, যেমন ধরো আজকে যদি কেউ কোনো ক্রাইম করলো, কোথাও কেউ চুরি করলো বা কেউ খুন করলো, তো তার কী হয়? শাস্তি হয়। যদি কেউ কোনো অপরাধ করে তাহলে তাকে শাস্তি দেওয়া হয়। এবার এই শাস্তি যে দিচ্ছে আমাদের গভর্নমেন্ট বা আমাদের ল সিস্টেম, এই ল সিস্টেম বা গভর্নমেন্ট কোন জিনিসের উপর বা কোন রুলসের উপর ভিত্তি করে তাকে শাস্তি দিচ্ছে, সেই রুলসগুলো কি কি, তার সেগুলো এসছে কোথা থেকে, এই জিনিসগুলো আমরা কোথায় দেখব? আমরা দেখব আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন। ঠিক আছে, তো ইন্ডিয়ান কনস্টিটিউশন ইন্ডিয়ান পলিটির একটা মেন পার্ট বলতে গেলে। এটা যদি তুমি ভালো করে জেনে যাও, কনস্টিটিউশনে কতগুলো আর্টিকেল আছে বা আর্টিকেলগুলোর কাজ কি, কখন কোন আর্টিকেল ব্যবহার হয় কোর্টের মধ্যে, বা সিটিজেনদের কাছে কি কি আর্টিকেল আছে, বা সিটিজেনদের কি কি রাইট আছে ইয়েতে একটা দেশ চালানোর জন্য, বা গভর্নমেন্টের কী কী রাইট আছে, সেই জিনিসগুলো তোমরা জেনে গেলে তোমাদের দেখবে ইন্ডিয়ান পলিটি পড়তে খুব ভালো লাগবে। অনেকে বলে যে ইন্ডিয়ান পলিটি খুব বোরিং। আমি বলি যে বোরিং না, এক ফোটো। কেন বোরিং না? কেননা তুমি যদি ইন্ডিয়ান পলিটি হিস্ট্রির সাথে কানেক্ট করে পড়ো না, তাহলে তোমার দেখবে খুব ইন্টারেস্টিং লাগবে। ঠিক আছে, তোমাদের সৌভিক স্যার অলরেডি হিস্ট্রি, মডার্ন হিস্ট্রি পড়াচ্ছেন। তো তোমরা দেখতে পারবে যে মডার্ন হিস্ট্রির এন্ড পার্টে, মানে এন্ড ফেজটার থেকেই আমাদের কনস্টিটিউশনের শুরুটা হয়েছে। ঠিক আছে, তো সেটাই আমি আজকে তোমাদের পড়াবো যে এই আমাদের যে কনস্টিটিউশনটা তৈরি হয়েছিল, সেই কনস্টিটিউশনটার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড কী, মানে কীভাবে এসছে, কেন হঠাৎ করে আমাদের কনস্টিটিউশনের দরকার পড়লো। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। আমরা যেটা প্রথমে পড়বো যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ কনস্টিটিউশন। ঠিক আছে, আমি এখানে লিখে দিচ্ছি হিস্টোরিক্যাল background of Indian constitution। ঠিক আছে, তো এটা হলো আমাদের আজকের টপিক। ওকে, তো তোমরা আমি একটা কথা বলবো যে তোমরা সকলে প্রথমত একটা কাজ করবে যে তোমরা সকলে খাতা পেন নিয়ে বসে পড়ো। কেননা তোমরা আমার পড়ানোর সাথে সাথে আমি যে পয়েন্টগুলো লিখছি সেগুলোকে একসাথে নোট ডাউন করতে থাকো, তাহলে তোমাদের কী হবে? মনে থাকবে। পরে যখন তোমরা রিভাইজ করবে, তোমরা শুধু খাতাটা দেখলেই তোমাদের মনে পড়ে যাবে যে কোথা থেকে কী এসেছিল। ঠিক আছে, তো সবাই খাতা পেন নিয়ে বসে পড়ো, নোট ডাউন করতে শুরু করো। দেখো, আমি তোমাদের প্রথমে একটা টাইম লাইন দেবো। কেন বলো তো? কেননা টাইম লাইন ধরে তুমি যদি পড়ো অ্যাকর্ডিং টু ইয়ার্স, যে কোন ইয়ারে কী হয়েছিল, তাহলে তোমাদের মনে রাখতে খুব সুবিধা হবে, হেল্পফুল হবে। তাহলে দেখি আমরা কি হিস্ট্রি ছিল আমাদের কনস্টিটিউশন। দেখো, জিএসে যে কোনো চ্যাপ্টার বলো, চাই সেটা পলিটি হোক বা হিস্ট্রি হোক বা যাই হোক না কেন, জিওগ্রাফি, সেগুলো তোমরা যদি গল্পের মতো পড়ো, অ্যাজ এ স্টোরি, ইন দ্য ফর্ম অফ স্টোরি, তাহলে দেখবে খুব ভালো লাগে পড়তে। কিন্তু তোমরা যদি খালি নোটস মুখস্থ করো, তোমাদের বোরিং লাগবে। তো আমি এটা গল্পের মতনই বোঝানোর চেষ্টা করছি, আর তোমরা গল্পের মতনই পড়বে। তোমাদের যাই বুক থাকুক না কেন, আইদার লুসেন্ট বলো বা লক্ষ্মীকান্ত বলো, ওখানে সব কিছু লেখা আছে। কিন্তু আমি এখানে জাস্ট তোমাদের ওয়ার্ডে কিছু লেখাবো না, আমি শুধু তোমাদের টাইমলাইন ধরে বোঝাবো। তাহলে তোমরা যখন পড়বে পরবর্তী সময়, তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে তোমাদের। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। প্রথমে
কত সালে আসছে, প্রথমে আসছে 1600 AD, 1600 AD, 1600 AD। 1600 AD-তে কী হয়েছিল, 1600 AD-তে? আমরা সবাই জানি 1600 AD-তে আমাদের ইন্ডিয়াতে কে আসে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসে আমাদের ইন্ডিয়াতে, দেশে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যারাইভড ইন ইন্ডিয়া, ঠিক আছে। এবার ইস্ট ইন্ডিয়া কোম্পানি যারা এসেছিল, দেখো ব্রিটিশরা ছিল অতি চালাক, ঠিক আছে। ওরা কি দেখলো যে ব্রিটিশদের আগে আরও এসছে, তোমার পর্তুগিজ বলো, ডাচ বলো, ড্যানিশ বলো, ফ্রেঞ্চরা পরে এসছে, যাই হোক এনারা এসছে, বিদেশি শক্তিরা। তো এরা কি করেছিল, এরা এসে না ডাইরেক্ট ইন্ডিয়ার উপরে অ্যাটাক করে দিয়েছে, ঠিক আছে। অ্যাটাকের মতলব নিয়েই এসেছিল, কিন্তু তার ফলে কি হলো, ইন্ডিয়ার যারা রাজারা ছিল, রাজা মহারাজারা, তারা তখন সতর্ক হয়ে গেছিলো, মুঘলরা বলো সতর্ক হয়ে গেছিলো। ফলে কি হয়েছে, এদের ওখানেই আটকে দিয়েছে, এরা বেশি দূর এগোতে পারেনি। এবারে ব্রিটিশ কি দেখলো যে আচ্ছা, আমি যদি অ্যাটাক মানে ডাইরেক্ট কি আমি অ্যাটাকই করি, তাহলে তো আমি ধোপে টিকবো না, মানে আমাকে তাড়িয়ে দেবে ওখান থেকে, উৎখাত করে দেবে। তো ওরা কি করলো, ওরা বুদ্ধি খাটালো। কি বুদ্ধি খাটালো, যে আমরা যাব ইন্ডিয়াকে শাসন করার নেই যাব, মানে মতলব নেই যাব, কিন্তু ব্যবসায়ীর রূপে যাব, ব্যবসা করার নাম করে যাব। তো ওরা কী করলো, ওরা প্রথমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ইন্ডিয়াতে পাঠালো, যে গিয়ে দেখো ইন্ডিয়ার কি অবস্থা, ওখানে গিয়ে তোমরা ব্যবসা করো। কিন্তু ওদের অ্যাকচুয়াল মোটিভ ছিল কিন্তু ইন্ডিয়াকে শাসন করার, রুল করার ইন্ডিয়াতে, ঠিক আছে। তো ওরা কী করলো, 1600 AD-তে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইন্ডিয়াতে এলো ব্যবসা করার নাম করে, এখানে এসে ব্যবসা করতে শুরু করলো। এবার ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওদের তখনকার যে রাজা বা রানী ছিল তার থেকে একটা এক্সক্লুসিভ লাইসেন্স এনেছিল, ট্রেড, এখনকার দিনে যেরকম ট্রেড লাইসেন্স পাওয়া যায় ওরকমই ট্রেড লাইসেন্স একটা এনেছিল, যেটাকে বলা হতো চার্টার, ঠিক আছে। তো আমি এখানে লিখে দিচ্ছি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আমি শর্ট ফর্মে লিখছি EIC, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ঠিক আছে, ব্রট অ্যান্ড এক্সক্লুসিভ লাইসেন্স, এগুলো দেখবে তোমাদের বইতে অলরেডি লেখা আছে, ঠিক আছে। এক্সক্লুসিভ লাইসেন্স, অর যেটাকে ওরা বলতো চার্টার, ঠিক আছে, ফ্রম দেয়ার কিং অর কুইন। মানে কি, ওদের তখনকার দিনে, তখন যে রাজা বা রানী ছিলেন তার থেকে ওরা একটা চার্টার বা ট্রেড লাইসেন্স এনেছিল, যাতে তারা ইন্ডিয়াতে ট্রেড করতে পারে, ঠিক আছে। তো তোমরা এটা নোট ডাউন করেছো, যারা করোনি তারা স্ক্রিনশট নিয়ে নাও, আমি মুছে দেবো তাহলে পার্টটা। আই হোপ তোমরা নোট ডাউন করে নিয়েছো, আমি মুছে দিচ্ছি। দেখো ওরা তাদের রাজা বা রানী থেকে একটা লাইসেন্স এনেছিল, বা ট্রেড লাইসেন্স বা চার্টার বলা হতো, সেই চার্টারটা এনেছিল যাতে ওরা ইন্ডিয়াতে ট্রেড করতে পারে, ঠিক আছে। তো এই ট্রেডটাকে একটা নাম আছে, সেই নাম দিয়েও আমরা বলি এখন, মানে যারা হিস্টোরিয়ান আছে তারা বলেন, এটাকে বলা হয় মনোপলি ট্রেড। মনোপলি ট্রেড মানে কি, মনোপলি ট্রেড মানে হচ্ছে একচেটিয়া ব্যবসা, ঠিক আছে, একচেটিয়া ব্যবসা যাতে ইন্ডিয়াতে করতে পারে, ওকে। তো এবার দেখো, এটা তোমরা হিস্ট্রিতে অলরেডি পড়েছো বা পড়বে, সবুজ স্যার তোমাদের পড়াবে যে এর পেছনে আরও অনেক হিস্ট্রি আছে, অনেক ঘটনা ঘটেছিল। তো আমি ওইসব বেশি ডিটেলসে যাচ্ছি না, আমি শুধু পলিটিক্যাল দিকটাই তোমাদের দেখাবো, ঠিক আছে। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি কী হয়, 1600 সালে এসে এখানে ব্যবসা শুরু করে। তারপরে কি হয়, তারপরে এখানে তোমাদের একটা কথা বলে দিই, তখন ইন্ডিয়াতে, আমি যদি ইন্ডিয়ার ম্যাপটা আঁকি এরকম, ইন্ডিয়াতে 3টে জায়গা খুব প্রসপারাস ছিল, বা তোমরা বলতে পারো খুব ধনী জায়গা ছিল, রিচ প্লেসেস। কী কী, একটা ছিল হচ্ছে বম্বে, বিফোর বম্বে, একটা হচ্ছে মাদ্রাস এখানে, আর সবচেয়ে বেশি রিচ ছিল কোনটা, বেঙ্গল। পুরোটা ছিল বেঙ্গলে, মানে তখন বেঙ্গল, বাংলাদেশ, আসাম সব একসাথে ছিল, ঠিক আছে। আর বিহার উড়িষ্যার কিছুটা পার্ট ছিল বেঙ্গলে। তো ব্রিটিশরা যখন ঢোকে, এখানে বেঙ্গল আমি লিখে দিই, বেঙ্গল, ঠিক আছে।
তো ব্রিটিশরা যখন আসে, ব্রিটিশদের প্রাইমারি টার্গেট ছিল কোন জায়গাটা বলো তো? প্রাইমারি টার্গেট ছিল বেঙ্গলে, বাংলাতে। কেননা বেঙ্গলে তখন তিনটে জিনিসের উৎপাদন হতো। তিনটে জিনিস কি কি আমি এখানে লিখে দিই। তিনটে জিনিসের উৎপাদন হতো। প্রথম হচ্ছে চা, আসাম আর দার্জিলিংয়ের চা এখনও খুব ফেমাস, ওয়ার্ল্ড ফেমাস। সেকেন্ড হচ্ছে কি? সেকেন্ড হচ্ছে তোমার ওপিয়াম। ওপিয়াম মানে হচ্ছে আফিম, যেটা আমরা বলি ওপিয়াম। থার্ড কি? থার্ড হচ্ছে ইন্ডিগো বা নীল, যেটা নিয়ে বিদ্রোহ হয়েছিল, নীল বিদ্রোহ, তোমরা সকলেই জানো ভালো করে। ইন্ডিগো, নীল, এই তিনটে জিনিসে তখন চাষ হতো একমাত্র পৃথিবীতে, কোথায়? বেঙ্গলে। এবার এই তিনটে জিনিসে তখন ইন্টারন্যাশনাল মার্কেটে প্রায় কয়েক কোটি টাকা দাম তখনকার দিনে। তার বোঝো, তখনকার দিনে এই তিনটে জিনিসে কোটি টাকার দাম ইন্টারন্যাশনাল মার্কেটে। আরও কি প্লাস পয়েন্ট ছিল বেঙ্গলের? একটা ছিল যে এখনও যেটা আছে, যে গঙ্গা ব্রহ্মপুত্র ডেল্টা, তোমরা জিওগ্রাফিতে পড়েছো, যে পৃথিবীর সবচেয়ে উর্বর জমি হচ্ছে এই জায়গাটা, যেটা সুন্দরবন আর বাংলাদেশ ডেল্টা এরিয়াটা মিলিয়ে আছে, ঠিক আছে? এই জায়গাটা, এটা সবচেয়ে উর্বর ছিল তখন, এখনও আছে ইউজুয়ালি। আর ওয়াটার ওয়াইজ তো আছে, এখানে বে অফ বেঙ্গল আছে। তো তখন তো ম্যাক্সিমাম ব্যবসা ক্ষেত্রে বলো বা ট্রান্সপোর্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম ওয়াটার ওয়াইজ ইউজ করা হতো, জলপথ, ঠিক আছে? তো ওই জন্য এই তিনটে জিনিস, এই তিনটে ফ্যাসিলিটি থাকার জন্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির লক্ষ্য ছিল একমাত্র বেঙ্গল। ওকে, এবার ওরা যখন ঢুকলো কোথায়? ওরা প্রথমে ম্যাড্রাসে এলো, মানে ম্যাড্রাসে ওখানে কোথায়, কালিকাট না কোথায় ওরম জায়গায়, আমার ঠিক মনে নেই এখন। যাই হোক, তো ওরা সাউথ রিজিয়নে প্রথমে এসেছিলো, এখানে এসে ব্যবসা করছে, খুব ভালো কথা। এখানে এলো, তারপরে ওটা গেল বম্বেতেও গেল। কিন্তু তখন ছিল ঔরঙ্গজেবের শাসন, অরঙ্গজেব, ঠিক আছে? এবার অরঙ্গজেব থাকতে ব্রিটিশদের কোনো দিনই সাহস ছিল না যে ওরা বেঙ্গলে ঢুকবে। কিন্তু কি মানে ভাগ্যের ফের হলো, ঔরঙ্গজেব নিজে বললো যে তোমরা এসে এখানে ব্যবসা শুরু করো। তো ব্রিটিশরা বললো বাবা, মানে ওরা তো এতদিন এটাই চাইছিল, তো সোনায় সোহাগা হলো, ওরা তো চলে গেল বেঙ্গলে ব্যবসা করতে, ঠিক আছে? তো ওদের যা লক্ষ্য ছিল ওটা পূরণ হলো। কিন্তু ঔরঙ্গজেব মারা যাওয়ার পর ঔরঙ্গজেবের উত্তরাধিকারী যে তখন ছিল মুঘল এম্পারার শাহ আলম টু, তোমরা পড়েছো নিশ্চয়ই, শাহ আলম টু, ইনি মুঘল এম্পায়ার ছিলেন তখন। আর এদিক থেকে আওয়াধ, তখনকার দিনের আওয়াধ, এখনকার দিনে হচ্ছে লখনৌ, ঠিক আছে? আওয়াধ মানে এই জায়গাটা, আওয়াধ এই জায়গাটা তখন ছিল সুজাদুল্লাহ আওয়াধের, যেটা এখনকার দিনে আমরা লখনৌ বলি। আর এদিকে ছিল মীর কাসিম, বেঙ্গলের মীর কাসিম। এরা তিনজনে কি ঠিক করলো যে ব্রিটিশকে বেঙ্গল থেকে তাড়াবো, বেঙ্গল থেকে কি ভারত থেকেই তাড়িয়ে দেবো। তো ফলে ওরা কি করলো, ওরা বললো যে আমরা তিনজনে একত্রিত হয়ে ব্রিটিশদের অ্যাগেনস্টে যুদ্ধ ঘোষণা করে দিল, যেটা আমরা সবাই ফেমাসলি জানি কি 1764 এডি, 17 আমি এখানে লিখছি 1764 এডি, দ্যাট ইজ ব্যাটেল অফ বাক্সার, ঠিক আছে? ব্যাটেল অফ বাক্সার। এদিকে থাকলো এরা তিনজন, শাহ আলম টু, সুজাদুল্লাহ, মীর কাসিম। আর এদের এগেনস্টে কারা রইলো? ব্রিটিশরা। ব্রিটিশদের মধ্যে কে কে ছিল? ব্রিটিশদের মধ্যে কে কে ছিল? ব্রিটিশ আর্মিকে হেড করছিল রবার্ট ক্লাইভ, আর ছিল হেক্টর মুনরো, ঠিক আছে? এনারা দুজন ছিলেন ব্রিটিশদের পক্ষে। তো ব্যাটেল অফ বাক্সারে তোমরা ভালো করে জানো কি হয়েছিল, এরা তিনজন হেরে গেছিলেন। ফলত কি হয়েছিল, ব্রিটিশরা জিতে যাওয়ার পর 1765 এডিতে এটা ছিল 1765 এডিতে কী হলো, ব্রিটিশরা বললো যে আমাদের বেঙ্গল, বিহার, উড়িষ্যা এই তিনটে জায়গার উপর কী চাই? দিওয়ানি রাইটস চাই। ওরা ক্লেম করলো, আর পেয়েও গেল, স্বাভাবিক হয়ে যাওয়াটা, ওরা পেয়ে গেল, দিওয়ানি রাইটস পেয়ে গেল বেঙ্গল, বিহার, উড়িষ্যা এই তিনটে জায়গার উপর। এবার দিওয়ানি রাইটস তোমরা জিজ্ঞেস করছো দিওয়ানি রাইটস মানে কি? দিওয়ানি রাইটস মানে হচ্ছে এই যে
আমাদের এখন ট্যাক্স দিতে হয়, ট্যাক্স বলো, ট্যাক্স দিতে হয়, তখন দিওয়ানি রাইটস মানে হচ্ছিল ট্যাক্স কালেকশন, মানে রেভিনিউ কালেকশন বা ট্যাক্স কালেকশন। আমি লিখে দিচ্ছি এখানে 1764 এটি, সরি 1765 এটি, 1765, ঠিক আছে। এডিটা আমি আর লিখছি না বারবার করে, 1765। 1765-এ কী হলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি গট দ্য দিওয়ানি রাইটস কোথায় কোথায়, ওভার বেঙ্গল, বিহার অ্যান্ড ওড়িশা, ঠিক আছে, ওড়িশা, এই তিনটে জায়গার উপর ইস্ট ইন্ডিয়া কোম্পানি দিওয়ানি রাইটস পেয়ে গেল। এবার দিওয়ানি রাইটস কি, দিওয়ানি রাইটস মানেটা আমি এখানে লিখে দিচ্ছি। দিওয়ানি রাইটস, হোয়াট ইজ দিওয়ানি রাইটস? দিওয়ানি রাইটস ছিল সিভিল রেভিনিউ অর ট্যাক্স কালেকশন রাইটস, মানে এই তিনটে জায়গার উপর যা ট্যাক্স কালেক্ট হবে সেগুলো কারা নেবে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি নেবে, রাজা মহারাজারা কিছু পাবে না, পরিষ্কার কথা। তো তারপরে কি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো এটাই চাইছিল যে পুরো দখল যেন, এই ইস্টার্ন জোনের পুরো দখল যেন ওদের আন্ডারে থাকে, তো ওরা পেয়ে গেল। তো এবারে কী হলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রফিট কামাতে শুরু করলো ব্যবসা করতে করতে, সরি। কিন্তু এখানে একটা গড়বড় দেখা গেল কি, যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসা করছে, প্রফিট কামাচ্ছে, কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি যত প্রফিট হওয়ার কথা তার থেকে বেশি প্রফিট হচ্ছে কাদের? ওর অফিসারদের, কোম্পানি অফিসারদের। কেন? ডিউ টু করাপশানের জন্য কি হলো, কোম্পানির যারা অফিসার ছিল তারা বেশি লাভবান হচ্ছিল রাদার দ্যান ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ঠিক আছে। তো ফলত ইস্ট ইন্ডিয়া কোম্পানির কী হলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি লোনে ডুবে গেল, আর ইন্টারন্যাশনাল মার্কেটে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিশাল ধার হয়ে বসেছিল, ঠিক আছে। তো আমি এখানে লিখে দিই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়েন্ট ইনটু ডেট বা ঋণ, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়েন্ট ইনটু ডেট, ডিইবিটি, ডেট মানে ধার। ইন্টারন্যাশনাল মার্কেটে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিশাল ধার হয়ে গেছিলো, লোন হয়ে গেছিলো অনেক, ফলত ওদের দেওয়ালে পিঠ ঠেকে যায়। এর ফলে কী হয়, ইস্ট ইন্ডিয়া কোম্পানি দৌড়ায় কার কাছে? ব্রিটিশ গভর্নমেন্টের কাছে গিয়ে বলে যে দেখুন এই ব্যাপার, আমাদের কোম্পানির অফিসাররা করাপশান করছে কোম্পানির মধ্যেই, আর আমাদের ফলত ইন্টারন্যাশনাল মার্কেটে বিশাল লোন হয়ে গেছে, আমরা ব্যবসা চালাতে পারবো না। এবার ব্রিটিশ গভর্নমেন্ট দেখছে যে যদি ব্যবসাই না চলে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যদি ফেরত চলে আসে, তাহলে তো ইন্ডিয়াতে শাসন করার বা রুল করার যে স্বপ্নটা ব্রিটিশদের, সেটা ভেঙে যাবে। তো ব্রিটিশ গভর্নমেন্ট বলে যে ঠিক আছে, আমরা এই ব্যাপারটা অ্যানালাইজ করে, এক্সামিন করে, ইনভেস্টিগেট করে দেখছি যে কি হচ্ছে অ্যাকচুয়ালি ব্যাপারটা, ঠিক আছে। তো এরপরে কি হয়, ব্রিটিশ গভর্নমেন্ট বলে যে আমরা খতিয়ে দেখছি। এবার তখন ইংল্যান্ডের একজন প্রাইম মিনিস্টার ছিলেন লর্ড নর্থ নামের একজন ইংল্যান্ডের প্রাইম মিনিস্টার ছিলেন তখন। এখানে লিখছি PM অফ ইংল্যান্ডের প্রাইম মিনিস্টার ছিলেন। তিনি একটা রিপোর্ট পেশ করেন ব্রিটিশ পার্লামেন্টের কাছে, আর ব্রিটিশ পার্লামেন্ট তারপরে ইয়ার 1773, এখান থেকে শুরু হচ্ছে অ্যাকচুয়াল পলিটি তোমাদের। ইয়ার 1773-তে ব্রিটিশ গভর্নমেন্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই যে কাজকর্ম বা করাপশানটাকে কন্ট্রোল করার জন্য একটা রেগুলেটিং অ্যাক্ট পাস করে, রেগুলেটিং অ্যাক্ট, দ্যাট ইজ কল্ড রেগুলেটিং অ্যাক্ট অফ 1773। রেগুলেটিং অ্যাক্ট অফ 1773। তো এই রেগুলেটিং অ্যাক্ট কেন পাস করা হয়েছিল? যাতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির করাপশানটাকে কন্ট্রোল করা যায় বা রেগুলেট করা যায়। আর ব্রিটিশ গভর্নমেন্ট বলেছিল যে আফটার এভরি 20 ইয়ার্স, প্রত্যেক 20 বছর পরে এই রেগুলেটিং অ্যাক্টটাকে রিভাইজ করা হবে মানে কি, যে
দেখা হবে যে আগের রেগুলেটিং অ্যাক্টে কি ভুল ছিল বা পরের বার কি শোধরানো যায়, আরও কি নতুন কিছু অ্যামেন্ড করা যায় এগুলো। তো প্রথম রেগুলেটিং অ্যাক্ট আছে ইয়ার 1773-তে। এবার তোমাকে যদি জিজ্ঞেস করে যে সেকেন্ড বা থার্ড রেগুলেটিং অ্যাক্ট কবে এসছে, তুমি ডাইরেক্টলি কী করবে, এর সাথে +20 করে দেবে, কারণ প্রত্যেক 20 বছর অন্তর রেগুলেটিং অ্যাক্টগুলো পাস করা হয়েছিল। তো 1773 হলো, 1773 প্লাস পরের রেগুলেটিং অ্যাক্ট কবে হয়েছে +20 করে দাও, 1793-তে এসছে। তারপর একটা 1793, তারপর একটা +20 করো, কত হচ্ছে 1813। তারপর একটা +20 করো, 1833, ঠিক আছে। তারপর একটা +20 করো, 1853। এটা ছিল লাস্ট রেগুলেটিং অ্যাক্ট বা চার্টার অ্যাক্ট, ঠিক আছে, 1853-তে। কেন লাস্ট ছিল সেটা আমি বলবো পরে। তো এই রেগুলেটিং অ্যাক্ট এই রেগুলেটিং অ্যাক্টের আরও নাম আছে, অনেক বইতে অনেক রকম নাম লেখা থাকে, যেমন চার্টার অ্যাক্টও বলা হয়, তারপর ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাক্ট বলা হয়। চার্টার অ্যাক্ট কেন বলা হয়, কারণ চার্টার মানে ট্রেড সংক্রান্ত যেহেতু অ্যাক্টগুলো, ওই জন্য এটাকে চার্টার বলা হয়। তারপরে তোমার বলা হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাক্ট, কারণ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অ্যাকশানগুলোকে কন্ট্রোল করার জন্যই এই অ্যাক্টগুলো বার করা হয়েছিল। তো এটা হলো রেগুলেটিং অ্যাক্ট অফ 1773, ঠিক আছে। এবার এই রেগুলেটিং অ্যাক্টে কী কী বলা ছিল, তো রেগুলেটিং অ্যাক্ট 1773 এতে কী বলা ছিল, এতে বলা ছিল প্রথম পয়েন্ট বলা ছিল যে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে এখন থেকে প্রত্যেকটা টাকার হিসাব ব্রিটিশ গভর্নমেন্টকে দেখাতে হবে বা তার জন্য জবাবদিহি করতে হবে। ওকে, তো এখানে তোমরা কি লিখতে পারো যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি had to give answer for every penny মানে হচ্ছে প্রত্যেকটা টাকার হিসাব, for every penny to the ব্রিটিশ গভর্নমেন্ট, ঠিক আছে। তো প্রত্যেকটা টাকার হিসাব এখন থেকে ব্রিটিশ গভর্নমেন্টকে দেখাতে হবে। এর জন্য ব্রিটিশ গভর্নমেন্ট কী বললো, যে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকেই বললো যে তোমরা একটা গ্রুপ অফ মেম্বার্স বানাও যারা আমাদের এই অ্যান্সারটা দেবে। তাকে কী নাম দেওয়া হলো, কোর্ট অফ ডিরেক্টরস। ওকে, তো কোর্ট অফ ডিরেক্টরস, এটা মুছে দিই। এখানে তোমরা লিখতে পারো যে গ্রুপ অফ মেম্বার্স ওয়াজ ফর্মড এখানে আমি লিখছি গ্রুপ অফ মেম্বার্স ওয়াজ ফর্মড ফর দিস অ্যান্সারেবিলিটি মানে এই জবাবদিহি করার জন্য একটা গ্রুপ অফ মেম্বার্সকে তৈরি করা হয়েছিল, কল্ড কি নাম ছিল, নামটা ভালো করে মনে রাখবে, কোর্ট অফ ডিরেক্টরস। ওকে, কোর্ট অফ ডিরেক্টরসের কারা ছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানির অফিসাররাই ছিল। কোর্ট অফ ডিরেক্টরস বলা হতো এদেরকে, কোর্ট অফ ডিরেক্টরস। তো এদের কি দায়িত্ব ছিল, এদের দায়িত্ব ছিল যে এরা ওই টাকার হিসাবগুলো ব্রিটিশ গভর্নমেন্টকে দেখাবে। তো রেগুলেটিং অ্যাক্ট অফ 1773-তে প্রথম পয়েন্ট হচ্ছে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে প্রত্যেকটা টাকার হিসাব দিতে হবে, আর ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার জন্য একটা গ্রুপ অফ মেম্বার্স বানালো যার নাম ছিল কোর্ট অফ ডিরেক্টরস। ওকে, এরপরে আরও পয়েন্ট আছে, তোমরা এগুলো নোট ডাউন করে নাও, আমি পরের পয়েন্টগুলো তাহলে লিখে দিচ্ছি বোর্ডে।
দেখো আমি ইন্ডিয়ার ম্যাপটা একটু আঁকছি, ইন্ডিয়ার ম্যাপটা আমি আঁকি। দেখো তোমাদের আগেই বললাম যে তখনকার দিনে তিনটে মোস্ট পাওয়ারফুল জায়গা ছিল ইন্ডিয়াতে, বম্বে, এদিকে মাদ্রাস, এদিকে গোটাটা হচ্ছে বেঙ্গল। তো এবারে কি হলো, এই তিনটে জায়গারই তিনজন করে গভর্নর ছিল, তিনজন করে গভর্নর ছিল। এখানে বম্বের একজন গভর্নর, মাদ্রাসের একজন গভর্নর, আর এদিকে বেঙ্গলের একজন গভর্নর ছিল। প্রত্যেক গভর্নরের কাছে দুটো করে পাওয়ার ছিল, এখনও আছে আমাদের গভর্নরের কাছে দুটো করে পাওয়ার। একটাকে আমরা বলি এক্সিকিউটিভ পাওয়ার, একটাকে লেজিসলেটিভ পাওয়ার। একটা হচ্ছে এক্সিকিউটিভ পাওয়ার, একটা হচ্ছে লেজিসলেটিভ। এর কাছেও দুটো, একটা এক্সিকিউটিভ, একটা লেজিসলেটিভ। বেঙ্গলের কাছেও দুটো, একটা এক্সিকিউটিভ, একটা লেজিসলেটিভ। ওকে, ক্লিয়ার? এবার রেগুলেটিং অ্যাক্ট অফ 1773 কি বললো, যে বম্বে অ্যান্ড ম্যাড্রাস এই দুজনের যে গভর্নরের যে লেজিসলেটিভ পাওয়ারগুলো, এর লেজিসলেটিভ পাওয়ার, এই দুটো পাওয়ার কার কাছে যাবে? গভর্নর অফ বেঙ্গলের কাছে ট্রান্সফার করা শুরু হলো কিন্তু শেষ হয়নি, শুরু হলো, এটা মাথায় রাখবে, ঠিক আছে? তাহলে কি, দ্য লেজিসলেটিভ পাওয়ার্স অফ গভর্নর অফ বম্বে অ্যান্ড মাদ্রাস ওয়ার স্টার্টেড টু বি গিভেন টু দ্য গভর্নর অফ বেঙ্গল। আমি এখানে লিখে দিই, দ্য legislative powers of the governors of Bombay, আমি শর্ট ফর্মে লিখলাম, Bombay and Madras were started to be given, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, started to be given, দেওয়া শুরু হয়েছিল, started to be given to the governor of Bengal and এর ফলে কি হয়েছিল, the governor of Bengal became the governor general of Bengal, ঠিক আছে? তার মানে কি হলো, বম্বে অ্যান্ড মাদ্রাসের যারা গভর্নর ছিল তাদের লেজিসলেটিভ পাওয়ারগুলো নিয়ে কাকে দিয়ে দেওয়া শুরু হলো? গভর্নর অফ বেঙ্গলকে। আর গভর্নর অফ বেঙ্গল কি হয়ে গেলেন? গভর্নর জেনারেল অফ বেঙ্গল। তোমরা সকলে জানো ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল কে ছিলেন? দ্যাট ইজ ওয়ারেন হেস্টিংস। ঠিক আছে? তো এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, ভেরি মাচ ইম্পর্টেন্ট পয়েন্ট দিস ওয়ান। তো এটাকে তোমরা নোট ডাউন করে নিও। তো আই হোপ এই অবধি ক্লিয়ার। আর কয়েকটা পয়েন্ট হচ্ছে রেগুলেটিং একটা, এই দুটোই মেন পয়েন্ট বেসিক্যালি, আর কয়েকটা পয়েন্ট আছে। তো এখান থেকে তোমরা কি একটা জিনিস বুঝতে পারলে যে একটা জিনিস কিন্তু এখানে হচ্ছে, মানে শুরু হলো একটা জিনিস হওয়া, দ্যাট ইজ কল্ড সেন্ট্রালাইজেশন শুরু হলো এখান থেকে। সেন্ট্রালাইজেশন মানে কি, একজনের উপরই সমস্ত পাওয়ার দিয়ে দেওয়া। দেখো এদের লেজিসলেটিভ পাওয়ারগুলো নিয়ে গভর্নর অফ বেঙ্গলকে দিয়ে দেওয়া হলো, একজনের উপরই সমস্ত দায়িত্ব দিয়ে দেওয়া হলো, ঠিক আছে? ফলত কি হলো, সেন্ট্রালাইজেশন ওয়াজ স্টার্টেড, ঠিক আছে? পরের পয়েন্টটা এটাই, সেন্ট্রালাইজেশন শুরু হলো এখন থেকে। এখন কি আমাদের এখনকার যে সিস্টেম, এখনকার যে অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম, আমাদের এখনকার অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমে কী আছে যে তোমার ডিসেন্ট্রালাইজেশন আছে। ডিসেন্ট্রালাইজেশন মানে কি, সেন্ট্রাল এক ডিসিশন নিচ্ছে, স্টেট আর একটা নিচ্ছে, বা স্টেট যেটা নিচ্ছে সেন্ট্রাল নাও নিতে পারে, সেটা তার চয়েস, বা সেন্ট্রাল যেটা নিচ্ছে স্টেট নাও নিতে পারে সেই ডিসিশনটা, তার চয়েস।
কিন্তু তখন কি হয়েছিল যে একজনের উপরই সব পাওয়ার ছিল, মানে ও যে ডিসিশনটা নেবে, মানে গভর্নর অফ জেনারেল যেই ডিসিশনটা নেবে সেটা এই দুজনকে মানতে হবেই হবে। ওকে, তাহলে এখানে কি হলো, সেন্ট্রালাইজেশন, বা আমি যদি এভাবে লিখি, একটু মুছে যদি এভাবে লিখি, ফার্স্ট স্টেপ অফ সেন্ট্রালাইজেশন, ফার্স্ট স্টেপ অফ সেন্ট্রালাইজেশন, সেন্ট্রালাইজেশন, ওকে, ফার্স্ট স্টেপ অফ সেন্ট্রালাইজেশন শুরু হলো। আরেকটা জিনিস কি হলো দেখো, এখনকার আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমে কি দেখো, দুটো বডি আছে, একটা হচ্ছে এক্সিকিউটিভ, একটা লেজিসলেটিভ। এক্সিকিউটিভ মানে কার, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, গভর্নর, এরা, চিফ মিনিস্টার এরা। আর লেজিসলেটিভকে পার্লামেন্ট, ঠিক আছে। কিন্তু তখনকার দিনে কী ছিল, আমাদের কোনো পার্লামেন্ট ছিল না, ঠিক আছে। আর ব্রিটিশরাও কোনো পার্লামেন্ট তৈরি করেনি এখানে ইন্ডিয়াতে। ফলত কী হতো, ওখানে গভর্নর বা গভর্নর জেনারেলের ডিসিশন নিত। ফলত কী ছিল, এক্সিকিউটিভ সুপ্রিমেসি ছিল, টার্মটা মনে রাখবে, এক্সিকিউটিভ সুপ্রিমেসি, এক্সিকিউটিভ সুপ্রিমেসি, এক্সিকিউটিভ সুপ্রিমেসি ছিল। মানে এক্সিকিউটিভরা যার ডিসিশন নিত, গভর্নর বা গভর্নর জেনারেলরা, সেটাই ছিল মেইন। ওকে, আচ্ছা, এবার গভর্নর জেনারেলকে তো সমস্ত দায়িত্ব দিয়ে দিল, কিন্তু গভর্নর জেনারেল তো একা পারবে না সামলাতে সমস্ত দায়িত্ব, কোনোদিন সম্ভব না। ফলত কী হলো, গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে হেল্প করার জন্য, অ্যাসিস্ট করার জন্য বা সাপোর্ট করার জন্য কি তৈরি করা হলো, 4 মেম্বারের একটা কাউন্সিল তৈরি করা হলো, যেটাকে বলা হতো গভর্নর জেনারেল ইন কাউন্সিল। নামটা মনে রাখবে, গভর্নর জেনারেল ইন কাউন্সিল, গভর্নর জেনারেল, গভর্নর জেনারেল ইন কাউন্সিল। এটা একটা 4 মেম্বারের গ্রুপ তৈরি করা হলো। এটাকে অনেকে আবার এই নামেও ডাকে কাউন্সিল অফ 4, কারণ 4 মেম্বারের ছিল, কাউন্সিল অফ 4। অনেক জায়গায় আবার লেখা থাকে ক্যালকাটা কাউন্সিল, ক্যালকাটা কাউন্সিল, ঠিক আছে। তো গভর্নর জেনারেলকে হেল্প করার জন্য এই কাউন্সিলটা ফরমেশন হয়েছিল। ব্যাস, এটাই হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট অফ 1773। এগুলোই হচ্ছে মেন পয়েন্ট, এর থেকে বাইরে আর কিছু আসবে না। ওকে, তাহলে রেগুলেটিং অ্যাক্ট কী হলো, প্রথমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে প্রত্যেকটা টাকার হিসাব দিতে হবে, সেটা বলা হলো ব্রিটিশ গভর্নমেন্টকে। ফলত তারা একটা কোর্ট অফ ডিরেক্টরস তৈরি করলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোকজন। নেক্সট কী হলো, গভর্নর অফ বোম্বে আর ম্যাড্রাসের লেজিসলেটিভ পাওয়ারগুলো দিয়ে দেওয়া হলো কাকে, গভর্নর অফ বেঙ্গলকে। আর গভর্নর অফ বেঙ্গল হয়ে গেল গভর্নর জেনারেল অফ বেঙ্গল। ওয়ারেন হেস্টিংস ছিল প্রথম গভর্নর জেনারেল। আর কি হলো, ফার্স্ট স্টেপ অফ সেন্ট্রালাইজেশন শুরু হলো, এক্সিকিউটিভ সুপ্রিমেসি। আর গভর্নর জেনারেলকে হেল্প করার জন্য গভর্নর জেনারেল ইন কাউন্সিল, 4 মেম্বারের গ্রুপ বা কাউন্সিল অফ 4 বা ক্যালকাটা কাউন্সিল তৈরি করা হলো। আই হোপ এই অবধি ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও, বা যারা নোট করছো নোট করে নাও। এরপরে আমি যাব পরের একটা অ্যাক্ট। আচ্ছা আচ্ছা, আরেকটা কথা এখানে বলে দিই, আরেকটা জিনিস হয়েছিল, আচ্ছা এটা মুছতে হবে। আরেকটা জিনিস বলে দিই, এখানে আমি মুছেই বলে দিচ্ছি। এর সাথে সাথে আরেকটা জিনিস এখানে হয়েছিল, যেটা হচ্ছে সুপ্রিম কোর্ট এস্টাবলিশ হয়েছিল। সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট তোমরা সবাই দেখেছো দিল্লিতে আছে, কিন্তু ফার্স্ট সুপ্রিম কোর্ট কিন্তু কলকাতাতেই ছিল, এটা মাথায় রাখবে, ফোর্ট উইলিয়ামে। ওকে, ফোর্ট উইলিয়ামে সুপ্রিম কোর্ট ছিল 1774-এ। 1774-এ সুপ্রিম কোর্ট এস্টাবলিশ করা হয় কোথায়, ইন ক্যালকাটা, ইন ক্যালকাটা। ওকে, এবার সুপ্রিম কোর্ট যখন এস্টাবলিশ হয় তখন কী হয় দেখো, একদিকে ছিল তোমার এক্সিকিউটিভ মানে গভর্নর জেনারেল, একদিকে ছিল গভর্নর জেনারেল মানে এটা হচ্ছে এক্সিকিউটিভ পোস্ট, আরেকদিকে ছিল এসসি মানে সুপ্রিম কোর্ট, যারা হচ্ছিল জুডিশিয়ারি, জুডিশিয়ারি, ঠিক আছে।
এবার এদের দুজনের মাঝখানে কারা ফেসে গেছিলো? এদের দুজনের মাঝখানে ফেসে গেছিলো কোম্পানির অফিসাররা, ইস্ট ইন্ডিয়া কোম্পানি অফিসাররা। কেননা অফিসারকে দুজনের কথাই তখন শুনতে হচ্ছিল, একজন গভর্নর জেনারেলের কথা শুনতে হচ্ছিল, আবার এই দিক থেকে সুপ্রিম কোর্টের কথাও শুনতে হচ্ছিল অফিসারদের। কিন্তু অফিসাররা তখন আবার প্রোটেস্ট করে যে আমরা দুজনের কথা কেন শুনবো, যে কোনো একজনের শুনবো, দুজনের কথা আমরা শুনতে বাধ্য নই। ফলত তারা কি বলে, সুপ্রিম কোর্টকে বলে যে আমরা আপনাদের কোনো কথা শুনবো না, মানবো না। আর এর ফলে কি হয়, একটা অ্যাক্ট হয় যেটার নাম হচ্ছে সেটেলমেন্ট অ্যাক্ট 1781। 1781 তো কি হয়, ইস্ট ইন্ডিয়া কোম্পানির অফিসাররা দুজনের মাঝখানে ফেসে যায়, একজন গভর্নর জেনারেল, একজন সুপ্রিম কোর্ট, দুজনে কন্ট্রোল করছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফলত কি বলে সুপ্রিম কোর্টকে যে আপনার সাথে আমরা একটা সেটেলমেন্ট করতে চাই, যে আমরা আপনার অর্ডার মানব না। এখানে কি হয়, 1781 সেটেলমেন্ট অ্যাক্ট করা হয়। সেটেলমেন্ট অ্যাক্ট কার কার মধ্যে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর সুপ্রিম কোর্টের মধ্যে। ফলত কী হয়, জুডিশিয়ারি আর এক্সিকিউটিভ দুজন সেপারেট হয়ে যায়। সেটা তোমরা পরেও দেখবে, আমি পড়াবো যে আমাদের প্রেজেন্টে কনস্টিটিউশনে একটা আর্টিকেল আছে, আর্টিকেল 50, যেটা এক্সিকিউটিভ সেপারেশন অফ এক্সিকিউটিভ ফ্রম জুডিশিয়ারি, একই কথা বলে। ওকে, তো এই অবধি আই হোপ ক্লিয়ার সবার। তো আমি পরের পার্টটাতে যাই। এরপরে কি হয়, এরপরে এত কিছু করার পরেও 1773 রেগুলেটিং অ্যাক্টের পরেও ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোকজন শোধরায়নি। তখনও করাপশান চলছে, তখনও প্রফিট হচ্ছে না কোম্পানি। তো তখন ইংল্যান্ডের একজন প্রাইম মিনিস্টার ছিলেন, তার নাম ছিল পিটস দ্য ইয়াঙ্গার। পিটস দ্য ইয়াঙ্গার এ ছিল ইংল্যান্ডের তখনের প্রাইম মিনিস্টার। পিটস দ্য ইয়াঙ্গার এ ছিল ইংল্যান্ডের পিএম। সে কী করে, সে একটা অ্যাক্ট পাস করে, যে এই অ্যাক্টটা দিয়ে সে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অফিসারদের দমাতে চেয়েছিল। অ্যাক্টটার নাম কি, খুব ফেমাস অ্যাক্ট, তোমরা সবাই জানো, যেটার নাম ছিল পিটস ইন্ডিয়া অ্যাক্ট। পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784। ওকে, পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784। 6 জন মেম্বারের একজন বোর্ড বসায় পিটস, সেই গ্রুপ অফ মেম্বার্সরা বা বোর্ড অফ মেম্বার্সরা পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784 লাগু করে। কি বলা হয়েছিল, যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যত টেরিটরি এতদিন ওরা পজিশনে ছিল, ওদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি এতদিন যেই টেরিটরির উপর রুল করেছে বা ব্যবসা করেছে, সেগুলো এখন থেকে ব্রিটিশ গভর্নমেন্টের আন্ডারে। ওকে, তাহলে বেসিক্যালি কী বলেছিল, অল দ্য টেরিটরিজ অফ ইস্ট ইন্ডিয়া company were actually the possession of British government. ঠিক আছে, all the territories of East India Company were actually the possession of British গভর্নমেন্টের পজিশন। এই টেরিটরিগুলো মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোনো অধিকারই নেই। এতদিন যে অধিকারগুলো ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির, যাচ্ছে তাইভাবে করে যাচ্ছিল, সেগুলো এখন থেকে পিটস ইন্ডিয়া অ্যাক্ট বললো, যেগুলো অ্যাকচুয়ালি ব্রিটিশ গভর্নমেন্টের। মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির পুরো কপালে দুঃখ আর কি, খাতাম, টাটা, বাই বাই, যেটা আমরা বলে থাকি। ওকে, তো এই ছিল পিটস ইন্ডিয়া অ্যাক্ট। আর
পিটস ইন্ডিয়া অ্যাক্ট। আর এটা তো বললো ইস্ট ইন্ডিয়া কোম্পানি এগুলো ব্রিটিশ গভর্নমেন্টের সমস্ত পজিশন। ওকে, পিটস ইন্ডিয়া অ্যাক্ট আর একটা জিনিস, এটা 1 নম্বর। পিটস ইন্ডিয়া অ্যাক্ট একটা জিনিস করেছিল, পিটস ইন্ডিয়া অ্যাক্টের ধরুন, সেটা হচ্ছে পিটস ইন্ডিয়া অ্যাক্ট ডাবল গভর্নমেন্ট সিস্টেম শুরু করেছিল, ডাবল গভর্নমেন্ট সিস্টেম। ওকে, ডাবল গভর্নমেন্ট সিস্টেম শুরু করেছিল পিটস ইন্ডিয়া অ্যাক্ট। ডাবল গভর্নমেন্ট সিস্টেমটা কি, এখানে আমি লিখে দিই, ডাবল সিস্টেম of government was started in Bengal। ডাবল গভর্নমেন্ট সিস্টেমটা কি, পিটস ইন্ডিয়া অ্যাক্ট বলেছিল যে ওরা একটা গ্রুপ অফ মেম্বার্স বানাবে যার নাম হবে কি বোর্ড অফ কন্ট্রোল। কি নাম হবে, বোর্ড অফ কন্ট্রোল, বোর্ড অফ কন্ট্রোল, ঠিক আছে, বোর্ড অফ কন্ট্রোল এই নাম দিল। এরা কি করবে, এরা অ্যাডমিনিস্ট্রেটিভ, পলিটিক্যাল, লিখে দিই, 3টে জিনিস করবে, একটা অ্যাডমিনিস্ট্রেটিভ, পলিটিক্যাল আর মিলিটারি, এই 3টে দিক সামলাবে। আর কোর্ট অফ ডিরেক্টরস যারা ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির, কোর্ট অফ ডিরেক্টরস এরা কোন দিকটা সামলাবে, এরা সামলাবে ট্রেড আর কমার্সের দিকটা, ট্রেড অ্যান্ড কমার্স এই দিকটা সামলাবে, ট্রেড অ্যান্ড কমার্সের দিকটা সামলাবে কোর্ট অফ ডিরেক্টরস। ওকে, ফলত কি হলো, দুটো আলাদা আলাদা গভর্নমেন্ট কাজ করছে, একটা বোর্ড অফ কন্ট্রোল যারা এই 3টে দিক অ্যাডমিনিস্ট্রেটিভ, পলিটিক্যাল আর মিলিটারি দিক সামলাচ্ছে, আর কোর্ট অফ ডিরেক্টরস যারা আগে ফর্ম হয়েছিল তারা কোনটা সামলাচ্ছে, ট্রেড অ্যান্ড কমার্স। ওকে, ফলত ইস্ট ইন্ডিয়া কোম্পানির পাওয়ারটাকে পিটস ইন্ডিয়া অ্যাক্ট কিছুটা হলেও কমিয়ে দিল। ক্লিয়ার? চলো, তো এটাই ছিল মেন পয়েন্ট, এখানে আর কিছু মেন পয়েন্ট নেই, যে সমস্ত টেরিটরি নিয়ে নিয়েছিল আর ডাবল গভর্নমেন্ট সিস্টেম তৈরি হয়েছিল, বোর্ড অফ কন্ট্রোল আর কোর্ট অফ ডিরেক্টরস। এরপরের রেগুলেটিং অ্যাক্টে যাওয়া যাক। পরের রেগুলেটিং অ্যাক্ট যেটা 1793 অতটা ইম্পর্টেন্ট না, 1793 বা 1813 এই দুটোই বলো, এই দুটো বেশি আসেই না বলতে গেলে পরীক্ষায়, মোটমাট মনে হয় এসএসসি বা রেলওয়েজে তো আসেই না, তার মধ্যে ইউপিএসসিতে মনে হয় একবারই এসছে, 1893 আর 1813 এই দুটো বছর। 1833 আর 53টা খুব ইম্পর্টেন্ট, ওই দুটো আমরা পড়ে নিই, ঠিক আছে। তো এবার আমরা পড়বো রেগুলেটিং অ্যাক্ট, বা আমি চার্টার অ্যাক্ট লিখছি, চার্টার অ্যাক্ট অফ 1833। ওকে, চার্টার অ্যাক্ট অফ 1833 কি বলা হয়েছিল চার্টার অ্যাক্ট অফ 1833-তে? প্রথম পয়েন্ট তোমরা লেখো বা স্ক্রিনশটও নিতে পারো। প্রথম পয়েন্ট আমি লিখছি, ফার্স্ট পয়েন্ট, যে ফাইনাল স্টেপ অফ সেন্ট্রালাইজেশন। তার মানে কি, যেই তোমরা মনে করো রেগুলেটিং অ্যাক্ট অফ 1773-তে যেই সেন্ট্রালাইজেশনের ফার্স্ট স্টেপটা শুরু হয়েছিল সেটা 1833-তে গিয়ে কমপ্লিট হলো। মানে কি,
বম্বে আর ম্যাড্রাসের গভর্নরের যতগুলো লেজিসলেটিভ পাওয়ার ছিল সেগুলো দিয়ে দেওয়া হলো কাকে? গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে। আর ইন রিটার্ন গভর্নর জেনারেল অফ বেঙ্গল নাও বিকেম, কি হয়ে গেল? নাও বিকেম বাই সরি গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। ঠিক আছে, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। তা আমি বুঝতে পারলাম যে সমস্ত লেজিসলেটিভ পাওয়ারগুলো যখন দিয়ে দেওয়া হলো পুরোপুরি গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে, তখন গভর্নর জেনারেল অফ বেঙ্গল কে হয়ে গেল? গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। ওকে, এটা হলো। তো সেন্ট্রালাইজেশনের পুরো প্রসেস কমপ্লিট হয়ে গেল এই চার্টার অ্যাক্ট অফ 1833-তে। ওকে, তো এই দুটোই মেন পয়েন্ট তোমার চার্টার অ্যাক্ট অফ 1833। ঠিক আছে, তো এরপরে আসছি আমরা চার্টার অ্যাক্ট অফ 1853-তে। চার্টার অ্যাক্ট অফ 1853। আচ্ছা, চার্টার অ্যাক্ট অফ 1853 এটাকে বলা হয় লাস্ট চার্টার অ্যাক্ট। আমি এখানে লিখে দিই, লাস্ট চার্টার অ্যাক্ট বলা হয় এটাকে, লাস্ট চার্টার অ্যাক্ট। ঠিক আছে, কেন লাস্ট চার্টার অ্যাক্ট বলা? দেখো, চার্টার অ্যাক্ট কেন শুরু করেছিল ব্রিটিশ গভর্নমেন্ট? বেসিক্যালি ইস্ট ইন্ডিয়া কোম্পানির যারা অফিসার ছিল তারা করাপ্ট হয়ে গেছিলো, তাদেরকে কন্ট্রোল করার জন্য বা রেগুলেট করার জন্য, মানে করাপশান এন্ড করার জন্য বেসিক্যালি। তো 1853-তে কী হয় দেখো, আমি একটা কথা বলি তার আগে। তখনকার দিনে একটা সিভিল সার্ভিস এক্সামিনেশন হতো, ঠিক আছে, যেটার নাম ছিল কোভেনেটেড সার্ভিস এক্সামিনেশন। কোভেনেটেড সার্ভিস এক্সামিনেশন। ওকে, এটা ছিল হায়ার লেভেল এক্সাম, আর একটা হতো এর থেকে লোয়ার লেভেল এক্সাম। তো এই সার্ভিস এক্সামিনেশনটা সবাই দিতে পারতো না, সবার জন্য ছিল না। এই সার্ভিস এক্সামিনেশন দেওয়ার জন্য একটা স্পেশাল ইউনিভার্সিটিতে পড়তে হতো, সেটার নাম ছিল হেলবেরিজ ইউনিভার্সিটি। ওকে, এবার সেই ইউনিভার্সিটিতে তারাই পড়তে পারবে যারা কিনা কোর্ট অফ ডিরেক্টরসের স্পন্সরশিপ নিয়ে আসবে। তার মানে ভালো করে বোঝো ব্যাপারটা। তুমি একটা ইউনিভার্সিটিতে ঢুকতে চাও, সেখানে তোমার কার স্পন্সরশিপ লাগবে বা কার রেকমেন্ডেশন লাগবে? কোর্ট অফ ডিরেক্টরস। এবার সেই ইউনিভার্সিটিতে তুমি যদি 3 বছর পড়াশোনা করে পরীক্ষা দিয়ে পাস হও, তাহলে তুমি ডাইরেক্ট সিভিল সার্ভেন্ট। ঠিক আছে, মানে এখনকার দিনে এখন যে তোমার অল ইন্ডিয়া কম্পিটিশন হয় সেরকম হতো না ব্যাপারটা। ওকে, এখনকার দিনে যেরকম আমরা গ্র্যাজুয়েশন পরীক্ষা দিলে 3 বছর বা 4 বছর যারা বিটেক করো তাদের জন্য যেরকম তোমার পরীক্ষা দেওয়ার পর আমরা গ্র্যাজুয়েট হয়ে যাই, সেরকমই তখনকার দিনে ছিল যে এই পরীক্ষাটা দিলে 3 বছর হোক বা 4 বছর, তারপরে তুমি পাস আউট করলে তুমি সিভিল সার্ভেন্ট। ওকে, এটা তখন ওপেন এক্সামিনেশন ছিল না। ফলত কী হতো, যারা এখানে ভর্তি হতো তারা কী হতো, কোর্ট অফ ডিরেক্টরসের স্পন্সরশিপ নিয়ে আসতে হতো। এবার কোর্ট অফ ডিরেক্টরসের স্পন্সরশিপ কারা পাবে? নিশ্চয়ই কোর্ট অফ ডিরেক্টরসের যারা লোক হবে, মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যারা লোক হবে বা তাদের রিলেটিভ হবে, তাই না? ফলত কী হচ্ছে তুমি বুঝতে পারছো যে ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে করাপশান কী করে যাবে যদি ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোকজনই আবার গিয়ে ঢোকে, তাই না? ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোকজন যদি আবার গিয়ে বিউরোক্রেসিতে ঢোকে, তাহলে বিউরোক্রেসি বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে করাপশান যাবে কি করে? যাবে তো না, ওদের লোকজনই তো গিয়ে আবার ওখানে ঢুকছে বিউরোক্রেসিতে। ফলত কী করলো ব্রিটিশ গভর্নমেন্ট, কী করলো, এই এক্সামিনেশনটাকে কী করে দিল, ওপেন করে দিল। ওপেন এক্সামিনেশন হলো।
ওপেন এক্সামিনেশন করে দিল এটাকে, ওপেন এক্সামিনেশন। ঠিক আছে, ফলত কী হলো, এবার অল ইন্ডিয়া কম্পিটিটিভ এক্সাম এখন যেরকম হয় তখন অল ইন্ডিয়া কম্পিটিটিভ এক্সাম শুরু হলো। ফলত কী হলো যে বিভিন্ন ধরনের লোকজন বিউরোক্রেসিতে ঢুকলো, আর ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোকজন ওখান থেকে সরে এলো, আর করাপশানটাও আস্তে আস্তে শেষ হয়ে গেল। তার জন্য এটাকে লাস্ট চার্টার অ্যাক্ট বলা হয়, কারণ এরপরে আর চার্টার অ্যাক্ট আনার দরকারই পড়েনি, কারণ করাপশান অলরেডি শেষ হয়ে গেছিলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির থেকে। তাহলে আই হোপ ক্লিয়ার, এটাই হচ্ছে মেন পয়েন্ট এখানে চার্টার অ্যাক্ট অফ 1853। আর বেসিক্যালি কোনো মেন পয়েন্ট নেই, যে কোঅর্ডিনেটেড সার্ভিস এক্সামকে ওরা ওপেন করে দিল। ওকে, তো এটা ছিল পুরো তোমাদের চার্টার অ্যাক্টের পুরো হিস্ট্রি। এরপরে আসবে 1857, তারপরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্ট, অনেক কিছু আসবে এরপরে। ঠিক আছে, তো আজ এই অবধিই রইল। আই হোপ তোমরা সকলে এনজয় করেছো। কেমন লাগলো ক্লাসটা অবশ্যই বলো কমেন্ট সেকশানে। আর যদি তোমাদের কোনো ডাউট থাকে কোনো পয়েন্টে, কোনো টপিকের উপর, তাহলে তোমরা সেটা কমেন্টসে জানাতে পারো। অবভিয়াসলি আমরা সেটাকে সলভ করব। ওকে, নেক্সট ভিডিওতে, বা আমরা ছোটোখাটো কোনো শর্টসও আনতে পারি, যে ভিডিও শর্টস, ওখানে আমরা এক্সপ্লেন করে দিতে পারি তোমাদের। আই থিঙ্ক যে তোমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা সবিক স্যারই পড়াবেন। ঠিক আছে, আর আমি ওদিকে ইন্ডিয়ান কাউন্সিলস একটা তোমাদের পড়াবো। ওকে, তো চলো, যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবভিয়াসলি লাইক করো অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, যাতে তোমরা এরকম ক্লাসগুলো নিতে পারো, যাতে তোমাদেরই সুবিধা হয়। ওকে, তো আজ এই অবধিই রইল। থ্যাংক ইউ।